আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং আজকেও সে আলোচনা করতে চাই। আর এই পুরো অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকিজ সানশাইনের সৌজন্যে। আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। দুজন স্টুডিওতে রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। রয়েছে ডান দিক থেকে শুরু করছি অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক এবং সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন, তার সাথেও পরিচিত হয়নি। রয়েছেন জনাব মোহাম্মদ শিশির মনির, আইনজীবী, সুপ্রিম কোর্ট এবং সাবেক সাধারণ সম্পাদক, ইসলামী ছাত্র শিবির। আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই, আমরা একটু স্টুডিও থেকেই শুরু করছি, যেটি একটি প্রসঙ্গে অবশ্য, যেটি হচ্ছে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর গতকাল জামায়াতের আমির একটি মন্তব্য করেছেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ের প্রভাব জাতীয় নির্বাচনের পূর্বে বলে আশা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি নারী শাখার মজলিসের শুরার উদ্বোধনী বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন। একটু আপনার কাছে জানতে চাই যে আপনিও কি মনে করেন যে আসলে এটি তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচন, এর প্রভাব জাতীয় নির্বাচনে কতটা পড়তে পারে বলে মনে করেন? মানে প্রশ্নটা কতটা, আমি এটাই জবাব দিই, প্রভাব খানিকটা পড়বে। এখন এটা অনেক বেশি মানে ইন্টেন্সিভ হবে কিনা এটা নিয়ে ডিবেট আছে। জামায়াত তার এই জয়টাকে তার রাজনীতির জন্য ব্যবহার করতে চাইবে, খুব স্বাভাবিকভাবে সে এটাকে খুব অনেক বাড়িয়ে দেখানোর চেষ্টা করবে, অতিরঞ্জনের চেষ্টা করবে। পলিটিক্যাল রেটরিক মানে অতিরঞ্জন। আপনি বলতেই পারেন যে ডাকসু নির্বাচন, ওই যে 91 নির্বাচনের আগে বিএনপি হয়েছে, তাই 91-তে পর আবার বিএনপি নির্বাচনে জিতে গেছে, এরকম কতগুলো ক্যালকুলেশন আছে, কেউ সেটা দেখানোর চেষ্টা করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন একজন অবজারভার হিসাবে সেটা হচ্ছে ডাকসু নির্বাচন এবার অনেক বেশি হাইপ পেয়েছে, জাকসু অতটা না, স্বাভাবিক কারণেই। ফলে যেটা হয়েছে, এই নির্বাচনটা যাদের যাদের বোঝার কথা না এমন অনেক মানুষও কিন্তু জানতে পেরেছেন। এটার মূল কারণ হচ্ছে যে আসলে দীর্ঘদিন পর বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। এর আগে তো মানে ন্যাশনাল ইলেকশন তো দূরেই থাকুক, লোকাল ইলেকশন না, শুধু পেশাগত যেসব সংগঠন আছে, ব্যবসায়ীদের সংগঠন, সাংবাদিকদের সংগঠন, লয়ারদের সংগঠন, অলমোস্ট কোথাও ঠিকঠাক মতো নির্বাচন হয়নি। সো দীর্ঘদিন পর যখন একটা নির্বাচন হলো, মানুষের আগ্রহ করতে গেলে, এবং মিডিয়া, আমরা মানে 1 মাস টকশো করেছি ডাকসু নিয়ে, ফলে এটা যেটা হয় একেবারে প্রত্যন্ত এলাকাতেও এটার আলাপ হয়েছে। সুতরাং এখানে ছাত্র শিবিরের বিজয় নিশ্চিতভাবেই ওই জায়গাতেও খানিকটা প্রভাব ফেলবে, কিন্তু আমি কোনোভাবেই মনে করি না এটা খুব মানে অনেক বেশি এদিক সেদিক করে ফেলার মতো কিছু হবে, আমি মনে করি না। সেরকমটা দেখছেন না। আরেকটি বিষয় একটু জানতে চাই যে পিআর প্রসঙ্গে জামায়াতের আরেকজন অতিথি, তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, তিনি বলছেন গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে। তার দাবি, নির্বাচনে যারা কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারাই পিআর পদ্ধতি ঠেকাতে চায়। পিআর নিয়ে আসলে আলোচনা চলছে। খুবই দুর্বল যুক্তি, মানে জামায়াতের যুক্তি দেওয়ার ক্ষেত্রে একটু স্মার্টার হওয়া দরকার। আমি স্মার্টার শব্দটা কনসিয়াসলি বলছি। ওনাদের পিআরের মূল যে যুক্তি আসলে সেটাই যুক্তি, এর বাইরে আর কিছু দরকার নাই। সেটা হচ্ছে আপনি দ্যাটস এ হাই প্রবাবিলিটি আপনি 5% ভোট পেয়েও একটা সিট পাবেন না, এই সম্ভাবনা আছে। আর আমাদের বিদ্যমান ব্যবস্থায় 5% ভোট পেলে কেউ 15টা সিট পেয়ে যায়। এর বেশি আর কোনো যুক্তির দরকার নেই। বাকি যেগুলো বলছেন এগুলো একেবারেই ভ্রান্ত যুক্তি। একটা উদাহরণ দিই, ধরুন আমি একটা দলের প্রধান, আপনি একটা এলাকায় পটেনশিয়াল ক্যান্ডিডেট, আরেকজন আছে, এখন আমি না আরেকজনের কাছ থেকে টাকা খেয়ে দিতে চাই, আমি টাকা খাওয়া পার্টির লোক, কিন্তু আমি দেখলাম আপনার পেছনে নেতাকর্মীরা সাথে আপনার এত ভালো যোগাযোগ, আপনি দীর্ঘদিন জনসংযোগ করে এমন পরিস্থিতি তৈরি করেছেন যে জনগণও আপনাকে চায়। আমি টাকাখোর দলের প্রধানও চাইলে অনেক সময় আমি যার কাছ থেকে টাকা নিয়ে মনোনয়ন দেবো সেটা করতে পারবো না, আমি আপনাকে দেবো, কারণ আমার চাপ তৈরি হবে। না হলে উনি স্বতন্ত্র দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি মানে তার কাছে হেরে যেতে পারে। পিআরে কি হচ্ছে, এক্সক্লুসিভলি একটা লিস্ট হচ্ছে, ওখানে জনগণের সরাসরি ভোট নাই, শুধু কোনো কনস্টিটিউয়েন্সিতে কেউ কাউকে ভোট দিচ্ছে না, মার্কাকে ভোট দিচ্ছে। সো আমি যদি ধরুন যে আমি এমন একটা দল যে 160টা সিট পেতে পারে, সো 1 থেকে 160-এর লিস্টের মধ্যে যে থাকবে আমি শতভাগ টাকা খেয়ে দেবো, কারো কোনো রকম কোনো প্রতিবাদের জায়গা কিন্তু নাই, কারো কোনো কনস্টিটিউয়েন্সি নাই। সুতরাং পিআর সিস্টেমে টাকার লেনদেন ফার বেশি হবে। এই অদ্ভুত কথাটা কেন যেন ওনারা মানে কাউন্টার ইনটুইটিভ ভাবে বলছেন। শুধু তাই না, আমি আপনাকে একটা উদাহরণ দিই। যখন নির্বাচন করতে হয় না, সিলেক্ট করতে হয়, আমাদের নারী সদস্যদেরকে তো সিলেক্ট করা হয়, এটাও এক ধরনের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ভোটের না, সিটের প্রপোর্শন।
আমাদের নারী সদস্য কি খুব ভালো ভালো হয়েছে? কিসের বিনিময়ে কিভাবে কি হয়েছে? জাতীয় পার্টির এক এমপি ঘোষণা করে দিয়েছেন না কত টাকার বার্গেইন হচ্ছে এটা নিয়ে, কারণ আপনি একজনকে ইয়েস বললেই উনি এমপি হয়ে যান। সুতরাং পিআরে টাকার লেনদেন আরো অনেক বেশি হবে, এটা কমন সেন্সের ব্যাপার, অথচ ওনারা দিনের পর দিন এই ভুল যুক্তি বলছেন। আমি খুব অবাক হই। জি, আমরা স্টুডিওর বাইরে থেকে একটু শুনে আসি। আমাদের কাছে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনাব শিশির মনির। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে জামাতের পক্ষে আসলে তো পিআরের পক্ষে অনেকগুলো তথ্যই বিভিন্ন সময় দেওয়া হয়েছে। আজকে একটি জরিপের তথ্য সামনে এসেছে, সেখানে বলা হয়েছে যে পিআর সম্পর্কে ধারণাই নেই 56% মানুষের। এটি যদি একটু বলতেন যে আসলে যে পিআরের কথা আপনারা বলছেন বা আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে মানুষ এটি জানে না, জরিপে তো সেটি সম্পর্কে সেটি উঠে আসলো আসলে। জনাব শিশির মনি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি জানতে চাচ্ছিলাম জামাত পিআরের পক্ষে অনেকগুলো যুক্তি দেখাচ্ছে, আজকে জরিপে একটি তথ্য এসছে যেটি অনেকটা বিএনপির যে দাবি তাদের সাথে মিলে যায়। জরিপে বলা হচ্ছে 56% মানুষ পিআর সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আমি তাকে শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই আমরা তাকে পেলে আবারও তার কাছে যাব। স্টুডিওতে আসি। হুমায়রা নূর, একটু আপনার কাছ থেকে জানতে চাই, বেশ কিছুদিন ধরে দৃশ্য তো অনেকটা ধীর চলনীতে আগাচ্ছে মনে হচ্ছে এনসিপি। এর কারণটা কি আসলে? যে তরুণদের উপর আপনারা ভর করেছিলেন, সামনে আগাচ্ছিলেন, সেই তরুণরা আপনাদেরকে ডাকসু এবং জাকসুতে হতাশ করেছে, তাই? আপনি যেটাকে বলছেন হতাশা, আমি সেটাকে বলবো সম্ভাবনা। কীরকম? তার কারণ হচ্ছে যখন আমরা একটা রাজনৈতিক দল গঠন করলাম, তার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল যেখান থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া হয়েছে। তো আমাদের এই অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে তারা তো আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, তারা একটা স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল। তাদের দেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যে রাজনৈতিক ছক কষা, সেইটা নিয়ে তো তারা মাথা ঘামায় নাই আগে। তো যখন আমরা আস্তে আস্তে দেশের রাজনীতি নিয়ে কনসার্ন হইলাম, তখন আমরা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে যারা ছাত্র তারা করলো বাকছাস, গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদ, এবং আর যারা আমরা রাজনীতি করতে আগ্রহী তারা করলাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আগে ছিল জাতীয় নাগরিক কমিটি। তো আমরা যেটা চেয়েছিলাম যে আমরা তো লেজুর ভিত্তিক রাজনীতিটা করব না, সেই জন্য আমরা এই বাকছাসকে আমরা আমাদের লেজুর ভিত্তিক সংগঠন বানাই নাই। আমরা চেয়েছিলাম তারা ইন্ডিপেন্ডেন্টলি স্বতন্ত্রভাবে তাদের রাজনৈতিক স্ট্যান্ডটা দাঁড়া করাক, তাদের ছাত্র রাজনীতিটা তারা তাদের মতো করেই করুক। এখন এসে আমার মনে হচ্ছে যে বারবার যখন আপনারা প্রশ্ন করছিলেন যে ওরা তো আমাদেরই অঙ্গ সংগঠন, কিন্তু আমরা যতই বলছিলাম যে না ওরা আমাদের অঙ্গ সংগঠন না, ওরা স্বতন্ত্রভাবে ফাংশন করছে, ওরা অভ্যুত্থানের শক্তি, ওই কথাটা কিন্তু আপনারা নেন নাই। এখন এসে হ্যাঁ জি, বাংলাদেশে কোনো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন নেই। আরপিওতে দলের রেজিস্ট্রেশনের জন্য কারো ছাত্র দল কিন্তু বিএনপির ছাত্র সংগঠন না, কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন না। না না, সেইটা তো বস্তুত আপনি কাগজে কলমে একটা কথা বলেন, কিন্তু নেতৃত্বের জায়গা থেকে একটা কমান্ড থাকে সব এক্সিস্টিং সমস্ত রাজনৈতিক দলেরই। বলেন এই যে জামাতে ইসলামের যে ছাত্র শিবির, তারাও যদি এই কথাটা, এই আর্গুমেন্টটা বলে যে ওটা আমাদের লেজুর ভিত্তিক সংগঠন না, বাট দলের কমান্ড এবং ফ্যাসিলিটেশন সবগুলো ছাত্র সংগঠনের জন্য থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে গিয়েছে, আমরা তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে দিয়ে তাদেরকে যেইটা বঞ্চিত করেছি সেটা হচ্ছে না আমরা তাদেরকে গাইড করেছি, না ফ্যাসিলিটেট করেছি। এখন জামাত শিবির শুরু থেকে শিবিরের ছেলেরা যেভাবে আর্থিক সহায়তা দল থেকে পেয়েছে, অবভিয়াসলি ছাত্ররা নিশ্চয়ই আর্থিকভাবে সচ্ছল না, তারা দল থেকেই সেই সহযোগিতাটা পেয়েছে, সেইটাই তারা কাজে লাগাতে পেরেছে ছাত্রদের সাথে জনসংযোগ, ছাত্রদেরকে সংগঠিত করা বা তাদের অ্যাক্টিভিজম বা তারা ছাত্রদের জন্য কতটা ভাবে সেই জিনিসটা প্রুভ করার জন্য একটা যেই সহায়তা বা যেই সাংগঠনিক নির্দেশনা সেইটা কিন্তু তাদের ছিল। এটাকে আমি নেগেটিভলি বলছি না, আমি
পজিটিভলি বলছি যে ওরা সুসংগঠিত ছিল এবং দল থেকে তারা সেই নির্দেশনাটা কিন্তু পেয়েছে। টাকা পয়সা এবং যদি পেয়ে থাকে সেটাকে নেগেটিভলি আবার কেন দেখেন, বলছেন না আমি নেগেটিভলি বলছি না, কারণ ওদের যদি একটা আমি নেগেটিভলি বলবো না, তো এই জিনিসটা আমি সুযোগ থাকলে আমারও করা না, উচিত ছিল। সুসংগঠিত এক জিনিস, কিন্তু টাকা দেখেন, পয়সার আপনি কথা যেটি যদি আপনি দল বললেন থেকে সেটি টাকা দিয়ে নেগেটিভ। সেই টাকাটা দিয়ে সে হ্যাঁ, সে আমি- দুইটা জায়গায় যদি সে ছাত্র হলগুলোতে সে পানির ফিল্টার দিয়েছে যেটা ছাত্রদের জন্য প্রয়োজনীয়, এইটা আমি এখানে বসে নেগেটিভ বলবো কারণ আমরা রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু এইটা কিন্তু অন্য 10টা ছাত্র এটাকে পজিটিভলি দেখেছে এবং সেটার জন্যই ভোটটা দিয়েছে। আমি এই জন্য এটাকে নেগেটিভ বলবো না। আমার দল থেকে যদি আমি বাকশাসকে সেই সহযোগিতাটা করতাম, বাকশাসের ছেলেরাও সেই আস্থাটার জায়গাটায় পৌঁছাতে পারতো। আবার দেখেন, ছাত্র দলের জায়গায়ও কিন্তু একই কথা, যে ছাত্র দলের ছেলেরা, এই যে রুমিনাপা বলেছে সেদিন যে ওদের ডাকসু ইলেকশন নিয়ে ওদের সেই প্ল্যানিংটা ছিল না, ওদেরকে এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। তো ওইটা কি, তার মানে দল থেকে ওনাদের উপর সেই নির্দেশনাটা স্ট্রংলি ছিল না যে ডাকসু ইলেকশন নিয়ে ছাত্র দলের ছেলেরা সিরিয়াসলি ভাববে। এখন আপনি যেটাকে বলছেন হতাশা, ওই জায়গাটায় আমি কেন উত্তরটা দিয়েছি যে এটা হতাশা না, এটা আসলে বরং আমাদের জন্য আশার জায়গা, কারণ আমরা ভুল থেকে রিফ্লেক্ট করছি এবং দল কিভাবে কাজ করা উচিত এবং নিজের যারা ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনকে ইন্ডিপেন্ডেন্টলি তারা কাজ করা উচিত, কিন্তু যেটা অভিভাবকত্বের জায়গায় সেই জায়গাটা থেকে যদি আমরা আরেকটু স্ট্রংলি তাদেরকে সাপোর্ট করি, সেইটাও আমাদের করার সুযোগ আছে। এবং রাজনীতিটাকে আসলে রাজনীতির মতো নিয়েই শুধু দেশের ভালো করব, সংস্কার করব, শুধু এই কথাগুলো যখন আমরা যুদ্ধ করছি তখন অন্যরা কিন্তু রাজনীতি করছে। অভিভাবকত্বের আরেকটু নজর দিবেন বলতে কি আরেকটু টাকা পয়সা দিতে পারবেন শুধু আপনারা, সেরকম আমি এই যে কিছু? দেখেন, শুধু টাকা পয়সা আটকে গেলে হবে না, তো গাইডেন্সটাই খুব ইম্পর্টেন্ট। আমি যখন আমার একটা ভাইকে বলবো যে তোমার প্রয়োজন হলে তুমি এই জায়গাটায় এই 10টা ছেলেকে নিয়ে বসো, কথা বলো, সেইটাও কিন্তু একটা অভিভাবকত্বের জায়গা, যে আমি তাকে গাইড করলাম যে 10 জনের সাথে আলাপ করো, তার সাথে তার কি সমস্যা, তার কি অসুবিধা, কিভাবে অ্যাড্রেস করবে, এইটাও একটা গাইডেন্স। জি, আমি আমার জায়গা থেকে আমি আপনার সেটাও কাছে করতে আসছি। আমরা পারতাম। একটু আবারও শিশিরমণি, আমি আপনার কাছে আসছি, আমি একটু শিশিরমণির কাছ থেকে একটু জেনে আসি যে আপনার কাছে জানতে চাইছিলাম যে আজকের জরিপের তথ্যটি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে 56% মানুষ পিয়ার সম্পর্কে ধারণা রাখেন। আমি যেহেতু একটু টেকনিক্যাল এরর আছে, আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে রেখে যেতে চাই একসাথেই। নির্বাচনের যে ফলাফল, বিগত নির্বাচনে যেগুলো আসলে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তাতে দেখা যায় সর্বোচ্চ 12% ভোট পেয়েছে জামাত 91 সালে, এরপরের কোনো ভোটই 5%-এর বেশি পায়নি। পিয়ার হলেই বা কতটা লাভবান হবে বলে মনে করেন সামনে নির্বাচনে? জি জি, এখানে আমরা কেন পিআর এর কথা বলছি, সেটার মূল কারণ হলো যে আমরা চাই যে পিআর পদ্ধতির মাধ্যমে যে পার্সেন্টেজের ভোট পাবেন দলগুলো, সেই পার্সেন্টেজের বিষয়াশয় যেন ওই অনুপাতে পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন থাকে। এই জন্যই মূলত পিআর সিস্টেম আমরা এখানে দাবি করছি। হ্যাঁ, আমার জাহিদ ভাই যে কথা বলছেন যে এখানে দুর্নীতির আশঙ্কা আছে, একটা জিনিস কিন্তু আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, পিআর এর নানান ধরনের ক্যাটাগরি আছে। আমরা যেটা প্রপোজ করেছি এটা ক্লোজ লিস্ট পিআর। ক্লোজ লিস্ট পিআর বলে ওই ধরনের পিআর কে যেখানে পার্টিগুলো নির্বাচনের পরে তার সংসদ সদস্য কারা হবেন সেটা নির্ধারণ করবেন না, তারা নির্বাচনের আগেই বলে দিবেন যে তারা যদি ইলেক্টেড হন, যে পার্সেন্টেজ তারা পাবেন সেই পার্সেন্টেজ অনুপাতে যাদের নাম তারা আগেই ঘোষণা করবেন, ইলেকশন কমিশনে জমা দিবেন, সেই ইলেকশন কমিশনে জমা নাম যাদের মধ্য থেকে দিবেন, যে পার্সেন্টেজ তারা জিতবেন তাদের মধ্য থেকে নিতে হবে। নতুন করে লোক আনতে পারবেন না, নতুন করে লোক ইচ্ছা অনুযায়ী যুক্ত করতে পারবেন না। নতুন করে লোক যদি যুক্ত করতে না পারেন, তাহলে দুর্নীতির আশঙ্কাটা উনি কোথায় ঠিক করছেন তা আমি বুঝতে পারিনি। তো আমরা এটাই বলেছি, যেমন ধরেন জামাত ইসলামী এখনই বলবে যে তারা এই 300 জন বা 400 জন যে কটা আসন হবে তাদেরকে তারা বাছাই করবে এবং যে পার্সেন্টেজ অনুযায়ী ভোট পাবে, যেমন জামাত ইসলামী 20% ভোট পেল, 30% ভোট পেল, 30% ভোট পেলে 300টা যদি আসন হয় তাহলে 90টা আসন পাবে। তারা তাদের ওই ক্লোজ লিস্ট থেকে, যে লিস্টটা তারা নির্বাচন কমিশনে দাখিল করেছিল, তার মধ্য থেকেই 1 থেকে 90 জনকে তারা নিতে পারবে, এর বাইরে তারা নিতে পারবে না। ফলে এখানকার করাপশনের যে কথা বলা হচ্ছে দলগুলো, এটা বাস্তবিকতা হওয়ার কথা নয়। আর আমাদের দেশে বর্তমান সিস্টেমে মনোনয়ন বাণিজ্য তো হচ্ছে, সকলেই আমরা জানি মনোনয়ন বাণিজ্য কিভাবে হয়। তো
তো তা যদি হয়ে থাকে তাহলে এর চাইতে পিআর সিস্টেমে আমরা করাপশন, মাসল, মানি এগুলো থেকে বের হতে পারবো এবং কোয়ালিটিটাও এনশিওর হবে। এই জন্যই আমরা করছি। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে জরিপে ধরা পড়েছে যে এত পার্সেন্ট মানুষ এটা বোঝে না। হ্যাঁ, একটা নতুন সিস্টেম হিসেবে ইন্ট্রোডিউস করতে গেলে একটা অংশের মানুষ বুঝবে না, বুঝতে সময় লাগবে, এটা তো ঠিকই আছে। এই জন্য ঐকমত্য কমিশন থেকে আরেকটা কথা বলা হয়েছিল যে কিছু আসনে পিআর আর কিছু আসনে হলো সরাসরি এখনকার সিস্টেমে ভোট। ঐকমত্য কমিশন আরেকটা প্রস্তাব দিয়েছিল যে উচ্চ কক্ষে পিআর আর নিম্ন কক্ষে আসন সংক্রান্ত ভোট। এই 2-3টে প্রস্তাব কিন্তু এখানে আছে। একটা যিনি নির্বাচন সংক্রান্ত যে কমিটি, তাদের যিনি প্রধান আছেন তিনি জনাব বদিউল আলম সুজন, তিনি একটা প্রস্তাব দিয়েছেন যে সব আসনে পিআর না করে কিছু কিছু আসনে পিআর করা আর কিছু কিছু আসনে পিআর না করা। ফলে ইন ইটস এন্টায়ারিটি যদি দেখা যায় তাহলে উচ্চকক্ষে পিআর হবে নাকি নিম্নকক্ষে পিআর হবে, নাকি উচ্চকক্ষে পিআর হবে আর নিম্নকক্ষের আংশিক পিআর হবে আর আংশিক ট্রেডিশনাল সিস্টেমে হবে, এই আলোচনাটাই এখানে ঐকমত্য কমিশনে ঐকমত হয়ে যে সনদটা হয়েছিল, এটা যদি এক্সিকিউট করা হতো তাহলে এই বিতর্কটা কিন্তু অনেকটাই লাঘব হয়ে যেত, তখন সমাধানটা কুড হ্যাভ বিন ইজিয়ার। কিন্তু ঐকমত্য কমিশন যখন উচ্চকক্ষে এই প্রপোজাল দিলেন যে 105 জন সদস্য হবে এবং সেটা পিআর সিস্টেমে হবে, সেখানে বিএনপি ডিসেন্টিং দিয়েছেন, নট অফ ডিসেন্ট দিয়েছেন। অর্থাৎ তারা উচ্চ কক্ষেও পিআর মানেন না, নিম্ন কক্ষেও পিআর মানেন না। জামাত ইসলামী এবং কিছু রাজনৈতিক দল, বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয়টাকেই পিআর এর জন্য আর্গুমেন্ট করছে। এই ক্ষেত্রে আমার বিবেচনায় it would be really practicable to solve and implement the July Charter. যদি জুলাই চার্টারকে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে বিবাদমান দলগুলোর মধ্যে যে সমস্যা রয়েছে সেটাও যেমন সমাধান করা সম্ভব, সবগুলো ইস্যুকে একসাথে অ্যাড্রেস করা পসিবল বলে আমি মনে করি। একটি বিষয় জানতে চাই যে আপনি বলছিলেন যে তালিকার কথা, যদি মনোনয়ন বাণিজ্যের প্রসঙ্গ আনেন তাহলে যেই তালিকাটি প্রথমে করা হবে সেখানে কি মনোনয়ন বাণিজ্য হতে পারে না? হ্যাঁ, সেই প্রশ্ন যদি আপনি করেন তাহলে আপনি এখন যে মনোনয়ন বাণিজ্য যে সিস্টেম হয় সেখানেও হতে পারে। তাহলে পিআর সিস্টেমের সঙ্গে এটা ডিফারেন্স কোথায় হলো? যে কোনো সময় করা যাবে, এবং এটা যদি এখানে করা যায় তাহলে পিআর করতে অসুবিধা কোথায়? ফলে আমরা এটাই বলছি যে মনোনয়ন বাণিজ্যের যে কালচার আমাদের দেশে আছে এটি সব সময় হলো প্রযোজ্য। এটা যদি আপনি বলেন যে পিআর সিস্টেমে হবে সেখানেও হতে পারে, এখনকার সিস্টেম হবে এখানেও হতে পারে। এটাই যদি হয় তাহলে সিস্টেম তো যে কোনো একটা নিলেই হয়, উভয় সিস্টেমে যদি এই সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমার ভাই যেটা বলেছেন যে ওখানে বেশি হওয়ার আশঙ্কা থাকবে, আমি সেটার কাউন্টারে বলেছিলাম যে ওখানে বেশি হওয়ার কাউন্টারটাকে এনকাউন্টার দেওয়ার জন্য একটা সিস্টেম আছে, এটা ক্লোজড পিআর। এই ক্লোজড পিআরটার মধ্যে আপনাকে তো আগেই নাম সিলেক্ট করে ফেলতে হবে। এটা তো এখনো তো আমরা আগেই নাম সিলেক্ট করি, তাই না? যদি তাই হয়ে থাকে তাহলে আগেই নাম সিলেক্ট করার আগে যদি বাণিজ্য হয়, এটা পিআরেও হয় নন পিআরেও হয়, তাহলে তো ইকুয়াল একই কথা হলো। তাহলে তার ওই আর্গুমেন্টটা সঠিক হলো না যে পিআর হলে বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ আগেই তো ডিসক্লোজ করতে হবে, আগেই তো ইলেকশন কমিশনকে তালিকা দিয়ে দিতে হবে। এর বাইরে থেকে তো নিতে পারবে না। এর বাইরে থেকে একজন ঢুকবে, কি করে ঢুকবে? তিনি অর্থের বিনিময়ে ঢুকবেন অথবা ইনফ্লুয়েন্সের বিনিময়ে ঢুকবেন, ঢুকতে পারবেন না। তো এখন যেমন ডিক্লেয়ার করা হচ্ছে তখনও ডিক্লেয়ার করতে হবে। এটা ওয়ান অফ দি সিস্টেম। পিআর এর 8টা ক্যাটাগরি আছে, যে আমরা ডাকসু নিয়ে কথা বলছিলাম, আমি সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে আমি একটু ছোট করে ডাক্তার জাহিদুর রহমান, আপনি একটু কিছু একটা যুক্ত করতে চাইছিলেন, আমি একটু ছোট করে শুনে বিরতি দিয়ে আসছি। মানে এই ইস্যুগুলো নিয়েই খেয়াল করুন, শিশির ভাই যেটা বলছেন, যদি দুই ক্ষেত্রেই মনোনয়ন বাণিজ্য যদি সমানও হয়, তারপর ওনাদের আর্গুমেন্ট ভুল। ওনারা বলছেন এটা কমবে। খেয়াল করুন, আর ক্লোজ সিস্টেম হলে মনোনয়ন বাণিজ্য কেন হবে না আমি সেটা বুঝলাম না। যেমন ধরুন ওনাদের কথা মতে জামায়াত ইসলামী 30% ভোট পাবে, এটা যদি তাদের একটা স্পেকুলেশন থাকে, এটা একটু এদিক সেদিক হলো, ওনারা 90টা সিট পাবেন। লিস্টে 1 থেকে 90 এর মধ্যে যারা 300 সিট নিয়ে 300 লিস্টে থাকতে সবার এত মাথা ব্যথা নাই। 1 থেকে 90 এর মধ্যে 100-র মধ্যে
বা আরো যদি কমিয়ে ধরি যে আরো বেশি দামে বিক্রি হবে 50-এর মধ্যে, কারণ ওগুলো নিশ্চিত ধরা যাবে যে 90টা সিট পাওয়ার মতো পরিস্থিতি আছে, সে 50টা তো পাবেই। সো ওগুলো অত্যন্ত উচ্চ মূল্যে বিক্রি হবে, এবং যেহেতু লোকাল কোনো প্রভাব নাই আর ওখানে, এটা চেঞ্জ করার কোনো স্কোপ নেই, শুধুমাত্র একজন ব্যক্তির সিদ্ধান্তের উপর এটা চলে যায়। আমি সেই কথাটাই বলতে চেয়েছি, বেশি হবে এই কারণে। আর ইভেন আবারও বলছি, সমান হলেও ওনারা যে দাবি করছেন কম হবে, যে জনাব গোলাম পরওয়ার যেটা বলছেন বা অনেকেই বলছেন মনোনয়ন বাণিজ্য কমাবে, থামাবে, না, এটা একেবারেই ভুল ধারণা। জি, জনাব শিশির মনির, একটু আপনার কাছে আরো একটি বিষয় আমি জানতে চাইবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত এক ভিপি, হলের ভিপি, এক দোকানিকে জরিমানা করেছেন, সেটি করার এখতিয়ার আছে কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন ভিপি হয়েছেন কিন্তু তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, এটি তিনি প্রশ্ন করেছেন। তিনি আরও একটি মন্তব্য করেছেন, আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে। একটু আপনার মন্তব্য জানতে চাইবো, তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। জনাব শিশির মনির, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মন্তব্য করেছেন, অর্থাৎ হল ভিপিকে প্রশ্ন করেছেন তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাকে দেওয়া হয়েছে কিনা, আপনি ফাইন করে দিচ্ছেন, সেই টাকা যাচ্ছে জামায়াতের বায়তুল মালে। একটু আপনার মন্তব্য জানতে চাই। কোনো কারণে আবারও তাকে আমরা শুনতে পাচ্ছি না। একটু স্টুডিওতে আসি। ডাক্তার জাহিদুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি বিষয়। আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তির বিষয় টেনে দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি এটি সমর্থন করে না, স্বাধীনতার 54 বছর পরে এই চেতনার ব্যবসা আর চলবে না। একটু আপনার কাছে জানতে চাই যে কয়েকদিন আগেও আমরা দেখেছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আরও অনেকেই মুক্তিযুদ্ধের প্রসঙ্গ, এমনকি জামায়াতের ভূমিকা 71-এর ইস্যু নিয়ে কথা বলতেন। সালাউদ্দিন আহমেদ বলছেন একটু ভিন্ন অবস্থান মনে হলো। একটু আপনার কাছে জানতে চাই, বিএনপির অবস্থান পরিবর্তন হলো বলে মনে করেন? আমি ওনার সাথে দ্বিমত করি। কেন? বিভক্তি শব্দটাকে আমরা কিভাবে দেখব? ডেমোক্রেটিক রাজনীতি কি বিভক্তি না? আমি যদি এখন বলি জামায়াতে ইসলামী পিআর এর পক্ষে না বিপক্ষে, লোয়ার হাউসে পিআর থাকতে হবে, আমি যদি বলি আপনি তো বিভক্তি সৃষ্টি করছেন। লোয়ার হাউসের পিআর নিয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলন ছাড়া ইভেন এনসিপিও তো লোয়ার হাউসে পিআর চায় না। তা আমি যদি বলি সারা দেশ এই যে 56% বোঝেই না, তা আপনি বিভক্তি তৈরি করছেন, কেমন দাঁড়াবে কথাটা? আপনি ইসলামী রাজনীতির কথা যখন বলেন, বিএনপি কি ইসলামী রাজনীতি চায়? বিএনপি কি ইসলামী শরিয়ার কথা বলে? এনসিপি বলে? তো আমি কি বলবো জামাত আপনি বিভক্তি সৃষ্টি করছেন ইসলামী শরিয়ার কথা বলে? আসলে কথাটা কি, ডেমোক্রেটিক রাজনীতি এক অর্থে বিভক্তি তৈরি। আমাদের দেখার ব্যাপার হচ্ছে বিভক্তিটা কখনো এমন পর্যায়ে যেন চলে না যায় সেটা আমার গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠন করে, হরণ করে। আওয়ামী লীগের সমাজের মূল অভিযোগ কি ছিল? মুক্তিযুদ্ধের বয়ানের মাধ্যমে আপনি ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেছেন। এর বাইরে যে আছে তার আপনি মানবাধিকার লঙ্ঘন করেছেন, তার মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছেন। এমনকি মুক্তিযুদ্ধের বয়ানের বিরুদ্ধে কথা বলা, মানে আপনি একটা নতুন আইডিয়া আনবেন, নতুন রিসার্চ আনবেন, বন্ধ করা হয়েছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 21 ধারায় অনেকগুলো জিনিসকে শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে। আপনি মুক্তিযুদ্ধের বয়ান যেটা আনলেন তা যদি না বিশ্বাস করেন তার মতো করে, তার মুক্তিযুদ্ধের বয়ান, আপনাকে রাজাকার ট্যাগ দিয়ে যে কোনো কিছু করে ফেলা যাবে। এগুলো হচ্ছে ফ্যাসিস্ট টুল, এগুলো গণতন্ত্রে পারমিট করে না। কিন্তু আপনি কোনো একটা দলের সাথে, প্রতিদ্বন্দ্বী দলের সাথে, যেখানে আপনার শক্তি আছে আরেকজনের দুর্বলতা আছে, ধরুন জামায়াতে ইসলামী বিএনপিকে ইঙ্গিত করে চাঁদাবাজি বা এসবের কথা বলে না? বলে তো। 5 আগস্টের পর প্রথম ডক্টর শফিক শুরু করেছেন যে একদল গেছে আর একদল এসে হাজির হয়েছে। সমস্যা আছে? সমস্যা নাই। কারণ জামায়াতের যেখানে শক্তি, এটা ফ্যাক্ট, জামায়াতের লোকজনের বিরুদ্ধে এই রকম চাঁদাবাজির অভিযোগ বিএনপির তুলনায় অনেক অনেক কম। তো তারা সেটা ব্যবহার করছেন, আমি এটাই ভালো, তুমি এটা খারাপ। ঠিক একইভাবে 71-এ বিএনপি তৈরি হয়েছে একজন ভেটারান মুক্তিযোদ্ধার হাতে। স্বাধীনতার ঘোষক উনি, সেক্টর কমান্ডার উনি, জেড ফোর্সের কমান্ডার, প্রচুর মুক্তিযোদ্ধা এই দলটা তৈরি করেছে, তার স্ট্রেংথের জায়গা ওটা। এখন আরেকটা জায়গায় জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, সেটা রাজনৈতিকভাবে ব্যবহার করবে না? করবে। কিন্তু আবারও বলছি, আওয়ামী লীগের মতো করলে আমরা সেটা নিয়ে সমস্যা করব। আমরা আওয়ামী লীগকে কঠোরভাবে অভিযোগ করেছি। আরেকটা কথা একটু বলে রাখা জরুরি, মুক্তিযুদ্ধে যে ন্যারেটিভ আমাদের সামনে শেখ হাসিনার সময় ছিল, এটা একেবারে একটা আওয়ামী ন্যারেটিভ, ওটা আমরা এন্ডোর্স করি না। এক মুজিব ছাড়া ওখানে আর কেউ নাই। আমরা বিআওয়ামীকরণের কথা বলি, তখনও বলেছি, ইনফ্যাক্ট এগুলো সব রেকর্ড আছে,
এমনকি জামায়াতের নেতৃবৃন্দ অনেককেও আমরা এসব কথা বলতে দেখিনি, কারণ তারা হয়তো চাপেও ছিলেন। আমরা তখন এসব কথা বলে গেছি শেখ হাসিনার সময়, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের 21 ধারা সম্পর্কে অনেকবার লিখেছি। তো যে কথাটা বলছিলাম, একটা নতুন ন্যারেটিভ আমাদের সামনে আসবে যেখানে প্রত্যেকে তার তার যোগ্য অবস্থানটা পাবে। এমনকি জামায়াত নিয়ে যে অভিযোগগুলো আছে সেগুলো নিয়ে রিসার্চ হতে থাকুক, তার ভূমিকা কতটুকু, আমি নৈতিক ভূমিকা না রাজনৈতিক ভূমিকার কথা বলছি, এটা ওনারা স্বীকার করেন, কিন্তু ফৌজদারি ভূমিকা বা এটা নিয়ে তো বিচারই হতে পারে আবার, অথবা রিসার্চ হোক, এগুলো মানুষের সামনে আসুক এবং এর মাধ্যমে প্রতি দুই পক্ষ সব পক্ষ রাজনীতি করবে এবং এক পক্ষ আরেক পক্ষকে চাপে ফেলার চেষ্টা করবে। আবারও বলছি, এটা দিয়ে যদি দেখি আবার জামাতের উপরে কোনো অত্যাচার চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা শেখ হাসিনার সময় জামাতের রাজনীতি সমর্থন না করলে তার উপরে অত্যাচারের বিরোধিতা করেছি। যুদ্ধাপরাধের বিচারের নামে যে অন্যায় হয়েছে, আমি বলছি না যে তাদের এই ধরনের অভিযোগ নাই, সঠিক বিচার হলে তাদের বিচার হতো না তা বলছি না, কিন্তু সেটা প্রহসনের বিচার হয়েছে, আমরা সেটা করেছি। ঠিক একইভাবে বিএনপি যদি এসব অভিযোগ করার মাধ্যমে তাদের কোনো রাজনৈতিক অধিকার, কোনো মানবাধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করে, সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো। যে হুমায়ুনুর, একটু আপনার কাছে জানতে চাই, আপনি একজন তরুণ রাজনীতিবিদ, সেজন্যই যে প্রসঙ্গটি আসলে তিনি বললেন, বিশেষ করে সাম্প্রতিক নির্বাচনের পরই আসলে প্রসঙ্গটি আসলো, একটু আপনার কাছে জানতে চাই যে তরুণদের মধ্যে কি আসলে এই মুক্তিযুদ্ধ, একাত্তর, রাজাকার, আলবাদর এই শব্দগুলো কি এখন আর অতটা কাজ করে না, নাকি এখনকার সময় চাঁদাবাজ, দখলবাজ কিংবা বিগত সময়ের এই শব্দগুলো, এগুলোকে থেকে তারা দূরে থাকতে চান? কোন বিষয়গুলো, কোন শব্দগুলো তরুণদেরকে বেশি প্রভাবিত করে বা করবে বলে মনে করেন? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার পার্সপেক্টিভ এবং আমার আশপাশে যারা থাকে তাদের পার্সপেক্টিভ যদি আমি তুলে ধরি, ব্যাপারটা হচ্ছে আমরা ৭১কে ধারণ করি এবং একদম লালন করি। ৭১ না হলে তো আজকে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। আমরা যখন কোথাও কথা বলতে যাই, 5টা দেশের মাঝখানে বাংলাদেশ নামটা নিতে আমরা প্রচণ্ড গর্ববোধ করি। কিছুদিন আগে আমি শ্রীলঙ্কায় একটা ট্রেনিং প্রোগ্রামে গিয়েছিলাম, ইউএনওমেনের বা ইন্টারন্যাশনাল আইজিআর অর্গানাইজ। আমি যখন বাংলাদেশকে নিয়ে কথা বলছিলাম, আই ফেল্ট ভেরি প্রাউড, বিকজ এই জিনিসটা কোত্থেকে এসেছে? ৭১ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ হয়েছে। আমরা বাংলাদেশকে ধারণ করি। তখন ওই পার্সপেক্টিভে যারা বাংলাদেশ বিরোধী ছিল তাদের ব্যাপারে আমরা যে খুব পজিটিভ এমন না। আমরা চাই তারা ওই সময় তাদের যে অবস্থানটা ছিল সেই ব্যাপারে একটা স্পষ্ট ব্যাখ্যা দিক, এবং তারা এখন যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে তারা ওই পার্সপেক্টিভটা ধারণ করে কিনা বা ওই বিষয় নিয়ে তারা তাদের অবস্থান নিয়ে অনুশোচনা আছে কিনা সেই বিষয়ে একটা স্পষ্ট বক্তব্য দিক। এখন আপনি ইভালুয়েট করার কথা বলেছেন যে চাঁদাবাজি, দুর্নীতি, এগুলোকে আমরা কিভাবে দেখছি, নাকি রাজাকার প্রশ্নটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না কম গুরুত্ব দিচ্ছি? দেখেন, শেখ হাসিনা রাজাকার শব্দটাকে এত গুলায় খাওয়াইছে যে এটা আসলে আমাদের এখন বমি হওয়ার মতো অবস্থা হয়েছে। ওই শব্দটার গুরুত্বটা শেখ হাসিনা এত বছরের এত বেশি অতিরিক্ত মানুষকে এই কথাটা এত বেশি পুশ করাতে জিনিসটার গুরুত্বটা আসলে কমে গিয়েছে। কিন্তু এখনকার যে জেনারেশন তারা খুবই সচেতন। আমাদের যে ধারণা, সেই ধারণাটা হচ্ছে আপনি যেই আচরণটা দেশের স্বার্থকে নষ্ট করে সেটাই আসলে দেশবিরোধী আচরণ। একটা ৭১-এ যারা অবস্থান দেশের বিরুদ্ধে ছিল তার অবস্থান আমাদের কাছে যতটা নেগেটিভ, ঠিক এখন এই অবস্থানে এসে একজন সাধারণ মানুষের ট্যাক্সের টাকা বা একটা সাধারণ মানুষের অধিকার নষ্ট করে যেই রাজনীতিবিদ বা যেই ক্ষমতাশালী লোক এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের আশ্রয় নিয়ে তারা মানুষকে অতিরিক্ত সুবিধা নিবে, তাদের প্রতি আমাদের ঘৃণাটুকু কিন্তু সমান। এবং এই জিনিসটা যারা বুঝতে পারছে না তারা ভুল করছে। এবং আমি নিজে একজন রাজনীতি করতে আসা মানুষ হিসেবে আমিও যখন এই ক্যালকুলেশনটা করতে আমি পিছিয়ে যাচ্ছি, তখন আমিও কিন্তু রাজনীতিতে হেরে যাচ্ছি। সো আমার ক্যালকুলেশনটা কিন্তু, আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ক্লিয়ার হইতে হবে যে আমার আচরণ রাজনৈতিক চলাফেরায় সবসময় এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে যে এই জেনারেশন না, শুধু এখন এই ডিজিটালাইজেশনের যুগে যেখানে প্রত্যেকটা মানুষ হাতে সব সময় সব খবর উইদিন আ মোমেন্ট হাতে পেয়ে যাচ্ছে, কেউ অজ্ঞতার মধ্যে নাই। সবাই কিন্তু জানে যে কে কোথায় কোন জায়গায় কতটুকু দুর্নীতির সাথে জড়িত, কতটুকু অনিয়মের সাথে জড়িত। সুতরাং এটার জবাবটাও কিন্তু মানুষ দিতে দেরি করছে না, হিসেব করতেও দেরি করছে না। সুতরাং এই আচরণগুলোকে, যেইটা দুর্বৃত্তায়নের যে কথাটা এসছে সেটাকে আসলে বাংলাদেশ বিরোধী আচরণ। এই যে দেখেন সামনে আসছে, পুজো আসছে, এই পূজার সময় একটা দল চেষ্টা করছে এই
এই সংখ্যালঘুদের প্রতি সহিংসতার ব্যাপারটা স্ট্যাবলিশ করার, কিন্তু আপনারা কি ভুলে গিয়েছেন এই গত বছরে বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ এগুলোকে কনসিডার না করে বাংলাদেশি হিসেবে প্রত্যেককে নিজেদেরকে কনসিডার করে এলাকার ছেলেরা সমস্ত মন্দির পাহারা দিয়েছে। এবং আমি বলছি আমার দল থেকে সবাইকে আহ্বান করা হয়েছে, এই যে আমাদের সেই দিন সম্মেলন ছিল, আহ্বান করা হয়েছে যে যেই এলাকায় যত নেতাকর্মী আছে এবারও নিশ্চয়ই আপনারা সেটি করার আমরা সুযোগ পাবেন বা সম্মিলিতভাবে সমস্ত মন্দির পাহারা দিব যাতে কেউ কোনো সহিংসতা ওখানে ক্রিয়েট করতে না পারে। আমরা একটু শিশির মনের কাছ থেকে শুনে আসতে চাই। আমরা এর আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জনাব রুহুল কবির রিজভী মন্তব্য করেছিলেন বা জানতে চেয়েছিলেন যে হলের যিনি ভিপি তিনি আসলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখেন কিনা, তিনি যেহেতু জরিমানা করলেন। পাশাপাশি তিনি একটি অভিযোগও করেছিলেন বা মন্তব্য করেছেন যে যেই ফাইনের টাকা সেটি জামায়াতের বায়তুল মালে যাচ্ছে। একটু আপনার মন্তব্য জানতে চাই। ফার্স্ট কথাটি হলো, উনি জরিমানা করেছেন এই মর্মে সুনির্দিষ্ট কোনো তথ্য আমি এখনো দেখতে পাইনি। মিডিয়ার মাধ্যমে আমি শুনেছি, আমি এলাকায় আছি, যে আমার এই বিষয়টি আমি করতে পারি নাই, জাস্টিফাই করতে পারি নাই বা ক্রস চেক করতে পারি নাই। তবে আমি মনে করি যদি জরিমানা করে থাকেন আইনের বাইরে গিয়ে, তাহলে তিনি কাজটি সঠিক করেননি। আর দ্বিতীয়ত কথা হলো, ইম্পর্টেন্ট কথা, জামাতের বায়তুল মালে জমা হচ্ছে, এগুলোকে আমি মনে করি টক্সিক অ্যাটেনশন ড্র করার একটা মেকানিজম। কেউ যদি এই সমস্ত কথাবার্তা বলে, অতীতে যারা এই সমস্ত কথাবার্তা বলতো, আমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করতাম, নানান ধরনের ট্যাগ দিতাম। এই সমস্ত কথাবার্তা মনে হয় এই ধরনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ থেকে আসাটা সমীচীন নয়। যদি সত্যিকার অর্থে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে তাহলে তিনি বলতে পারেন, বলবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কখনোই কাণ্ডজ্ঞানহীন কোনো মন্তব্য করার পক্ষে নই। আমি নিজেও করার পক্ষে নই, আমার বিরুদ্ধে কে করুক তারও আমি পক্ষে নই, আমি কারো বিরুদ্ধে করি তারও আমি পক্ষে নই। ফলে আমি মনে করি ওনার সেকেন্ড পার্ট অফ হিজ স্টেটমেন্ট, এটা ইজ নট জাস্টিফাইড। উনি এই ধরনের কথা বলা উচিত না। এটা বলার মাধ্যমে উনি কিছু গেইন করবেন না, বরং উনি হারাবেন। তিনি তার পার্সোনালিটিকে হারাবেন, তিনি তার পার্সোনালিটির স্ট্রেংথ এবং কনফিডেন্স এখানে প্রুভ হবে না। তার দলের জন্য কোনো কিছু লাভ আছে বলে আমার কাছে মনে হয় না। এটা শুধুমাত্র তিনি হয়তো বলতে পারেন, একটা কারণে হতে পারে আমার ইন্টারপ্রিটেশন, সেটা হলো অ্যাটেনশন ড্রয়িং মেকানিজম হতে পারে। এটাই হয়তো একমাত্র কারণ যে তিনি এই ধরনের কথা বলেছেন। আবার একটি কথা ইম্পর্টেন্ট, আমি কিন্তু ফার্স্ট পার্টটাকে জাস্টিফাই করছি না। আমি মনে করছি যদি তিনি এরকম আইন ভায়োলেশনের কাজ করে থাকেন, তাহলে নিশ্চয়ই তিনি আইন অনুযায়ী কাজটি করেন নাই। যেহেতু সুনির্দিষ্টভাবে আমি তথ্য প্রমাণ আমার কাছে নাই, সেদিন আমি বলতে পারছি না whether he violated the law or not. A second part is very toxic. আমি মনে করি এই টক্সিক মন্তব্য আরোই করা উচিত না, তাতে রাজনীতিতে আবার পুরনো কথা ফিরে আসবে। আরেকটি বিষয় চরিত্রগুলো আমাদের সামনে আবার প্রকাশিত হবে। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে। এর আগেও অভিযোগ এসছে ডাকসু নির্বাচনের পরে যে এইখানে শিবিরের পক্ষ থেকে অনেক টাকা ব্যবহার করা হয়েছে। আজকেও স্টুডিওতেও নিশ্চয়ই হুমায়ুনুরের বক্তব্য আপনি শুনেছেন, তিনিও বেশ কিছু কথা বলেছিলেন। দলের পক্ষ থেকে বা জামায়াতের পক্ষ থেকে এ ধরনের সহায়তা পেয়েছে ছাত্র শিবির নিজেদের পক্ষ থেকেও খরচ করেছে। আমার একটু জানতে চাওয়া যে ছাত্র শিবিরের নিজেদের আসলে টাকার ফান্ডিংটা কোথায়? এই যে এত টাকা খরচ করার উৎসটা কি আসলে? শুধু চাঁদা দেওয়া নিজেদের? আমার মনে হয় বাংলাদেশে একমাত্র ছাত্র সংগঠন, আমি তোর দায়িত্বে ছিলাম কিছুদিন, একমাত্র ছাত্র সংগঠন দেখতে পাবেন যার হিসেব নিকেশের জায়গাটা খুবই স্বচ্ছ, অ্যাকাউন্টেবল এবং সায়েন্টিফিক। আমি দেখতাম কি করে ছাত্র শিবিরের আয় এবং ব্যয়টা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর এসে অডিট করেন। আমি এটা দেখেছি, কোন এক ছাত্র শিবিরের সভাপতি মাত্র 200 টাকা হিসেবে গলমিল হওয়ার কারণে কি ধরনের অকার্ড সিচুয়েশনে তাকে পড়তে হয়েছিল। ছাত্র শিবিরের অর্থের সোর্সটা মূলত তারা নিজেরা মাসিকভাবে একটা চাঁদা দিয়ে থাকেন। এর বাইরে তাদের যারা ওয়েল উইশার, বিশেষ করে আমরা যারা বিভিন্ন সময় ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী ছাত্র শিবিরকে ডোনেট করে থাকি। কেন এই কনফিডেন্স? এই কনফিডেন্সটা কোথা থেকে আসে? আমরা যে ডোনেট করি এর মূল কনফিডেন্স হলো ওদের হিসাবের স্বচ্ছতাটা এতই গ্রহণযোগ্য একটা মেকানিজমে রাখা হয়, আমরা মনে করি
এখানে যদি আমি ডোনেট করি তাহলে তার পূর্ণাঙ্গ ব্যবহার হবে, কোনো মিসইউজ হবে না, কোনো অ্যাবিউজ হবে না ফান্ডের। শুভাকাঙ্ক্ষী কোনো জামাত ইসলামী প্রতিষ্ঠান ছাত্র বা শিবির তো কোনো ব্যবসায়িক টাকা দিয়েছে ব্যাংক আমি মনে করি না। তারাও কি ডোনেট করতে পারে বা করে? কার কথা বলছেন? মানে শুভাকাঙ্ক্ষী কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা জামায়াতের সাথে সংশ্লিষ্ট নয়, এরকম কেউ কি ডোনেট করতে পারে বা করে কিনা? যে আমার অভিজ্ঞতা যদি বলেন, আমি অতীতে দেখেছি অনেকেই ডোনেট করেছেন যারা ছাত্র শিবিরের কর্মকাণ্ড দেখে আকৃষ্ট হন, তারাও ডোনেট করতে পারেন এবং করেন। এটাকে তারা ওয়েল উইশার বলে। শুভাকাঙ্ক্ষী নামে একটা আলাদা ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরিতে যে যদি কেউ ডোনেট করতে চায় তাহলে ডোনেশন করার একটি সিস্টেম বা মেকানিজম এখানে আছে। একটা জিনিসই কিন্তু এখানে বিউটিটা হলো, যেহেতু হিসাব কিতাবের জায়গাটা খুব ট্রান্সপারেন্ট থাকে, যে ব্যক্তি এখানে ডোনেট করুক না কেন, ইন্টারনালি অথবা এক্সটার্নালি, it will be a very transparent mechanism by an independent auditor. আপনারা যদি মনে করেন, আমাকে আরেকটা টেলিভিশন জিজ্ঞেস করেছিলেন যে ছাত্র শিবির ডাকসু নির্বাচনে এই বছর কত টাকা খরচ করবে, আমি বলেছিলাম কেউ যদি শিবিরকে চিঠি দেওয়ার মাধ্যমে এটি জানতে চান, আমার মনে হয় বর্তমানে ছাত্র শিবির তার উত্তর দিবে কোথা থেকে তারা টাকা পেল এবং সেই টাকা তারা কি কাজে খরচ করলো। তখন দ্যাট উইল বি মাচ মোর ট্রান্সপারেন্ট এবং অ্যাকসেপ্টেবল মেকানিজম। এবং সকল ছাত্র সংগঠনেরই এই মেকানিজম মেনটেন করা উচিত বলে আমি মনে করি। যদি ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল ছাত্র জীবনের এই প্র্যাকটিসটা গড়ে উঠতো, তাহলে আমরা বহু দুর্নীতির করাল গ্রাস থেকে আমাদের ফিউচার লিডারশিপ রক্ষা পেত। আমার মনে হয় সকলেরই এই সিস্টেম চালু করা উচিত। যে আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবারও আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। হুমায়রা নূর, একটু আপনার কাছে জানতে চাই, বেশ কদিন ধরে আলোচনায় গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হতে যাচ্ছে, এরকমের একটি খবর। একটু আপনার কাছে মন্তব্য জানতে চাই, কোন প্রক্রিয়ায়, কবে আপনারা সে এক হচ্ছেন বা কিছু? এটা আসলে একদমই একটা প্রাথমিক আলোচনা। আমাদের কাছে একটা প্রস্তাব এসছে, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। যেহেতু আমাদের দলের অনেক নেতারা যারা একটা সময়ে গণ অধিকার পরিষদের একটা অংশ ছিল, তারা একসাথে মিলেমিশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং শক্তভাবে আন্দোলন করেছে, এবং জুলাই আন্দোলনে বিপ্লবে তারা একসাথে পাশাপাশি এই বিপ্লবের সফলতা নিয়ে এসছে। তো যেহেতু এখন রাজনৈতিক মাঠে মানুষের আশা আকাঙ্ক্ষা এক এক রকম ভাবে প্রতিফলন হয়, তো জুলাই বিপ্লবে যারা একসাথে ছিল বা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যারা একসাথে ছিল, তারা এই ধারণাটাকে জাস্ট একটা ইনিশিয়াল কনসিডারেশনে আছে, এমন না যে এটা খুব বেশি এগিয়েছে বা এটা নিয়ে কোনো মানে কে কতটুকু আগাবে। জাস্ট দিস ইজ জাস্ট অ্যান ইনিশিয়াল স্টেজ অফ ডিসকাশন যে দুইটা দল একসাথে কাজ করতে পারে কিনা বা এটা নিয়ে মতামত কার কি। মানে আমাদের এটা সাধারণ সভায়ও আলোচনা হয় নাই এখনো, বা হয়তো আমাদের শীর্ষস্থানীয় 2-3 জন নেতাদের মধ্যে হয়তো এই প্রস্তাবটা শুনেছেন, সেটা আমরা জানতে পেরেছি। আলোচনা তো আসলে আমাদের দলে যেমন আমরা একটা প্রচণ্ড গণতান্ত্রিক চর্চা করি, কোনো সিদ্ধান্তই আমরা কোনোভাবেই একদম আমাদেরকে উপর থেকে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। আমরা নতুন, তো আমরা সবার সিদ্ধান্তটাকেই গুরুত্বের সাথে নিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া মেনটেন করার চেষ্টা করি। অনেকে আপনারা অনেক সময় বলেন যে আমরা কি লেফটিস্ট নাকি, আমরা কি রাইটিস্ট নাকি, না ফার রাইটিস্ট। বাট আমাদের এখানে যেমন এক্সট্রিম লেফটিস্ট আছেন, এক্সট্রিম রাইটিস্ট আছেন, আবার আমার মতো যারা মধ্যপন্থার তারাও আছেন। সো আমরা কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করি, সবার চিন্তা ভাবনাগুলোকে অ্যাকোমোডেট করে সেটাকেই রিফ্লেক্ট করা হয় আমাদের যে কোনো ডিসিশন মেকিংয়ে। সো সেই জায়গা থেকে ওই ডিসকাশনের জায়গাটা যখন আসবে, তখন সবাই আলোচনা করে যেইটা আসলে দেশের রাজনীতির জন্য, ভবিষ্যতের জন্য ভালো হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হবে। জি, সেই ক্ষেত্রে তো দুই দলের শীর্ষ পদগুলো নিয়ে জটিলতা তৈরি হতে পারে, এরকমও মনে করছেন? হ্যাঁ, ওইটা তো ওই যে সবাই তো নেগোসিয়েশনের টেবিলে কার ভালো নেগোসিয়েটর আছে সেটার উপরে তো ডিপেন্ড করবে। যে যদি এই প্রস্তাবটা আগায় সামনে, যদি মানে আলোচনাটা শুরু হয়েছে,
তখন সেটা নিয়ে বিবেচনা হবে, আলোচনা হবে। আমরা তো আছি আপনাদের উত্তর দেওয়ার জন্য। জি, আমরা একটু স্টুডিওর বাইরে থেকে জনাব শিশির মনের কাছ থেকে জেনে আসতে চাই আরেকটি মন্তব্য নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জামাতকে উদ্দেশ্য করে এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন, অর্থাৎ যে আন্দোলন হচ্ছে সেটিকে তিনি ইঙ্গিত করে বলছেন যে নির্বাচনে না এসে আন্দোলনের পথে কেন যাচ্ছেন। জনাব শিশির মনির। এটার উত্তর কি হওয়া উচিত জানেন? এটার উত্তর হওয়া উচিত, এত আত্মবিশ্বাসী যে আপনারা ক্ষমতায় আসবেন তাহলে সংস্কার চান না কেন? জুলাই সনদের এক্সিকিউশন চান না কেন? জুলাই সনদের এক্সিকিউশন না করে, এক্সিকিউশন না চেয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করছেন কেন? গণ অভ্যুত্থানকে এইভাবে আন্ডারমাইন করছেন কেন? এটি উত্তর হবে এটি, কিন্তু আমি এভাবে উত্তর দিতে চাই না। কিন্তু বিএনপি তো আমি এক্সিকিউশন মনে করি চায় না তা তো না, আগের তারা তো মতোই কিছু কিছু আমি মনে করি যে গণ অভ্যুত্থানের সেই পার্টটুকুকে আন্ডারমাইন যদি করা হয়, আমি প্রশ্ন করতাম এখন ওনাকে, আমার মনে হয় এটাও আমার করা ঠিক হবে না। তাহলে এই যে এই ধরনের কথাবার্তা বলা, এই ধরনের কথাবার্তা বললে আপনি হেলদি ডিবেট হবে না। হেলদি ডিবেট করতে গেলে কনস্ট্রাকটিভ আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। 5ই আগস্টের পরে সবচেয়ে বড় শিক্ষা কি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য? সবচেয়ে বড় শিক্ষা হলো সাবমিসিভ হওয়া। আমি যেটা বুঝতে পেরেছি, কনস্ট্রাকটিভ ডিবেট করা, ক্রিটিক্যাল প্রবলেমের সলিউশন বের করা। ক্রিটিক্যাল প্রবলেমের সলিউশন যদি বের করা না যায়, কনস্ট্রাকটিভ ডিবেটে যদি অংশগ্রহণ করা না যায়, রেসপেক্ট বোধ যদি ঠিক না থাকে, তাহলে আমরা ওই সময় কতগুলো ক্যারেক্টারকে চিনতাম যারা এই ধরনের টক্সিক কথাবার্তা বলতেন। এখনো তাই হবে। এটি রাজনৈতিক এনভায়রনমেন্টের জন্য ভালো কিছু হবে বলে আমি মনে করি না। ফলে অবশ্যই জামাত সহ আর অন্যান্য দল যারা আন্দোলন করছেন, তাদের যদি কোনো আর্গুমেন্ট থেকে থাকে, ওই আর্গুমেন্টটা শোনা, তার কনস্ট্রাকটিভ রিপ্লাই দেওয়াই হবে হেলদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের প্রায়র কন্ডিশন। জি, ঐকমত্য কমিশনে দেখুন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট। ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করলাম, একসাথে হলাম, জুলাই সনদ লেখা হলো, ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া নিয়ে আমরা দ্বিমত পোষণ করছি। এখন আমরা তো এটা এক্সপেক্ট করিনি, আমরা তো এক্সপেক্ট করেছিলাম আমরা ঐকমত্য হয়েছি, এখন ইমপ্লিমেন্ট হবে এবং ওই ইমপ্লিমেন্টেশনের ভিত্তিতেই আমরা পরবর্তীতে নির্বাচনে আপনারা আশা করেন সময় স্বল্প থাকার কারণে আমরা একটু ডাক্তার জাহিদুর রহমানের কাছ থেকে একটু শুনে আসতে চাই। একটি মন্তব্য, দলীয় পদস্থিত থাকা বিএনপির নেতা ফজলুর রহমানকে অবমাননাকর মন্তব্যের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু, এবং তারা নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। একটু আপনার মন্তব্য জানতে চাই, আপনি নিশ্চয়ই সংগঠন মন্তব্যটা আমি জানি, আমি কথা বলবো এটা নিয়ে। তার আগে দুটো ইস্যু একটু আমি অ্যাড্রেস করে নিতে চাই। ডাকসু নির্বাচনে এবার ব্যয় নিয়ে কথা আসছে। আচ্ছা, আমি এবার নতুন একটা চিন্তা আমার মাথায় আসলো। ডাকসুর আইন দেখি নাই, ডাকসু নির্বাচনের জন্য ব্যয়ের কোনো সীমা আছে কিনা খেয়াল করুন। আপনার যদি প্রচুর সাদা টাকাও থাকে, আপনি একটা সংসদ নির্বাচনে আইনগতভাবে বাইরে কি করেন ইজ এ ডিফারেন্ট ডিবেট। ইচ্ছে মতো টাকা খরচ করতে পারেন। আপনি যদি দেখান যে আপনার পুরো ট্যাক্স পেইং মানি, আমরা এবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যেটা প্রপোজ করেছি, পার ভোটার 10 টাকা, ওইটা অ্যাকসেপ্টেড হয়েছে। তার মানে হচ্ছে 4 লাখ ভোটার থাকলে 40 লাখ টাকা আপনি খরচ করতে পারবেন। এর বেশি আপনি বিরাট ধনকুবের হলেও আপনি 100 কোটি টাকা খরচ করার ক্ষমতা থাকলে আপনি পারবেন না। সো ডাকসু নির্বাচনে এবারকার শিবিরের এই নির্বাচনের পর এটা মাথায় রাখতে হবে, ব্যয় নিয়ে ভাবার প্রশ্ন এসছে। কেউ মানে সৎভাবেও যদি বলি ব্যয় করতে পারে, সেই ব্যয় করতে দেওয়া যাবে না। নির্বাচনে ইচ্ছে মতো টাকা ছড়ানো যায় না, এটার ব্যারিয়ার থাকতে হবে। নাম্বার 2, হুমায়ুন একটা কথা বলেছেন, ওরা তরুণদের দল তৈরি করে। একটা মারাত্মক ভ্রান্তি আছে যদি তরুণরা এভাবে ভাবেন। সেটা হচ্ছে এই মুহূর্তে যারা চাঁদাবাজি করে, সমস্যা করে, তাদেরকেও 71-এর রাজাকাররা যা করেছে তার সমপর্যায়ের অপরাধ হিসেবে তারা দেখেন। নিশ্চয়ই তার কাছে তথ্য আছে। যদি এটা হয়ে থাকে, এটা আমাদেরও ব্যর্থতা, কারণ আমরা তরুণদেরকে এডুকেট করতে পারিনি। হুমায়ুন একজন প্রতিষ্ঠিত আইনজীবী, শিশির মনির তো বটেই। 71-এ যেটা হয়েছে সেটা হচ্ছে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি। ডিফারেন্সটা কীরকম? আমি কন্ট্রাক্ট কিলার, আমি টাকা নিয়ে 50 খুন যদি করে ফেলি, ওটা মানবতা বিরোধী অপরাধ না। ওটা কোনো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বিচার করতে পারবে না। ওটা আমার একটা পেটি ক্রাইম, আমার বিচার হবে। কিছু কিছু অপরাধ আছে, ওগুলো আমরা হাসিনার বিচার কি করছি?
মানবতা বিরোধী অপরাধ, এবং তাকে চাইলে আমরা এখানে যদি না পারি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচার করা যাবে। সুতরাং এই অপরাধের মাত্রা হচ্ছে সর্বোচ্চ মাত্রার অপরাধ। ওর সাথে যদি চাঁদাবাজি বা ইভেন খুনোখুনি, এলাকার খুনাখুনিকেও যদি কেউ মিলিয়ে ফেলেন, এটা খুব বড় ভুল। আমরা ব্যর্থ হচ্ছি। আমরা আসলেই তরুণদেরকে এডুকেট করতে হবে, কারণ রাজনৈতিক দল বা ইন্টেলেকচুয়ালদের দায়িত্ব হচ্ছে এগুলো বুঝিয়ে দেওয়া। আপনি যে কথাটা বলেন জনাব ফজলুর রহমান, যেটা তো অত্যন্ত ডেরোগেটরি মন্তব্য করেছেন, কোনো সন্দেহ নাই। উনি মাদ্রাসা স্টুডেন্টরা অনেক বেশি চান্স পেয়ে গেছে, এটা একটা সিনিয়র মাদ্রাসা, এই ধরনের ডেরোগেটরি মন্তব্য উনি কোনোভাবেই করতে পারেন না। আমাদের দেশের কারিকুলাম ফলো করে যে মাদ্রাসাগুলো চলছে, আলিয়া মাদ্রাসাগুলো, তাদের সম্পূর্ণ অধিকার আছে এবং তারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে চান্স পাচ্ছেন, এমন না যে তাদেরকে দয়া করে ঢোকানো হয়েছে। তো এটার মাধ্যমে তার ইন্টেলেকচুয়াল এবিলিটি, তার ইন্টেলিজেন্স, তার সততা, তার এজেন্সিকে অস্বীকার করা হয়। এটা অত্যন্ত নেগেটিভ মন্তব্য এবং আমার মনে হয় এটা উচিত না। আপনাদের দুজনকে এবং স্টুডিওর বাইরে থাকা সেই জন্য আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।